দেশ এবং জাতি যে যেখানে আছেন আপনাদেরকে একটি সতর্কবাণী দিচ্ছি। সতর্কবাণীটি হলো আগামী 27শে মে থেকে 1 জুন এই সময়টা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। ওই সময়টাকে সামনে রেখে কেন আমি বলছি 27শে মে আর 1 জুনের কথা। 27শে মে আসছে 27 মে থেকে মানে ঈদের আগে, কোরবানির আগে বড় অঘটন ঘটাতে পারে। কারণ বাংলাদেশের ইতিহাসে দুইটা মারাত্মক ঘটনা ঘটতে যাচ্ছে এই সময়। এবং আপনি 54 বছর ধরে একটা কাজ করে আসছেন, সেই কাজটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আপনি সক্ষমতা থাকলে সেটা করবেন না। সেটা হচ্ছে সাংবাদিক জুলকারনায়ন শাহের বাদ বিতণ্ডার একটা অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছেন। সেই অডিও ক্লিপ ফাঁস হয়েছে। অডিও ক্লিপে অনেক তথ্য রয়েছে, যে তথ্যগুলো অনেকটা অত্যন্ত শক্তিশালীভাবে সেই ফাঁদ থেকে নিজেদেরকে রক্ষা করছে। দর্শক, কিভাবে লাখো কোটি ডলারের চুক্তি সই হয়েছে। ওয়াকারের পতন, ওয়াকারের পরিবারও শেখ হাসিনার পরিবারের মতো ঘৃণিত, ধিকৃত, নিন্দিত হবে। ওয়াকারের আত্মীয় স্বজনেরা পরিচয় দিতে পারবে না যে তারা ওয়াকারের আত্মীয়। রাষ্ট্রপতি ও সেনাপ্রধান ঠিক কতটা বিপদের মুখে রয়েছে এবং এই বিপদের আঁচ বুঝে সেনানিবাসে ইতিমধ্যে একটা তোলপাড় শুরু হয়ে গিয়েছে যে এনারা দুজনে মহা বিপদে রয়েছে। একটি বিষয় অন্তত কোটি কোটি মানুষের চোখ দুজন মানুষের প্রতি, একজন আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আর একজন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি হতে যাচ্ছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি করতে যাচ্ছে, অথবা তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। দেশ এবং জাতি যে যেখানে আছেন আপনাদেরকে একটি সতর্কবাণী দিচ্ছি। সতর্কবাণীটি হলো আগামী 27শে মে থেকে 1 জুন এই সময়টা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। ওই সময়টাকে সামনে রেখে ভারতের যে কোনো ধরনের হত্যাকাণ্ড এবং যে কোনো ধরনের বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। কেন আমি বলছি 27শে মে আর 1 জুনের কথা। 27শে মে বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক নেতা বর্তমান কারাগারে আছেন এটিএম আজহারুল ইসলাম। তার মুক্তির বিষয়টা অনেকটাই আমরা নিশ্চিত হয়েছি যে সে মুক্তি পাচ্ছেন আগামী 27শে মে রায়ের মাধ্যমে। আদালত থেকে সে মুক্ত হয়ে যখন আসবেন সেটা ভারত কিছুতেই করতে দিচ্ছেন না। কারণ যদি আজহারুল ইসলাম মুক্তি পেয়ে যা, তাহলে জামাতের শীর্ষ নেতারা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিটাও মিথ্যা এবং বানোয়াট হিসাবে পরিচিতি অর্জন করবে। তাই একটি রায়ের সাথে বাকি সবগুলা রায়ের মানুষগুলা যে বেকসুর ছিলেন, তারা যে মাসুম ছিলেন, তারা যে এই কারণে অপরাধী ছিলেন না সেটা প্রমাণিত হবে। আরেকটি হলো 1 জুন বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন এবং প্রতীক পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই রায়টিও জামাতের পক্ষে আসবে বলে আমরা এই পর্যন্ত যতগুলা জায়গা থেকে বিশ্বস্ত সূত্র থেকে পেয়েছি, সেখান থেকে যে সেই রায়টাও জামাতের পক্ষে আসলে আওয়ামী লীগের জন্য এবং ভারতের জন্য বড় মাপের তারা আঘাত হিসাবে দেখছে। যেমনটা তারা পাকিস্তানের সাথে হেরেছে, এমনটা তারা এই জামাত যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এবং এই রায় যদি জামাতের পক্ষে আসে, তাহলে আগামী নির্বাচনে জামাত হয়তোবা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে পারে। আর জামাত যদি সরকার গঠন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট রাখবে যে জামাত, এই ব্যাপারে অনেকটাই নিশ্চিত দেখা যাচ্ছে। কারণ জামাতই একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে সর্বশক্তি এবং সর্ব দিক থেকে তাদের কর্মী, তাদের বাহিনী দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। সেই কারণে এই যে স্বৈরাচার হাসিনা বিদায়ের রেজিম হিসাবে কাজ করেছেন জামাত এবং শিবির, সেই বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যখন পরিষ্কার। ইউনূস যখন এই দেশে প্রধান উপদেষ্টা হিসাবে আসছেন, তখন আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ছাত্র শিবিরের সভাপতি ওনাকে সর্বপ্রথম ফ্রান্সে কল দেন। সেই কারণে এই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি দুর্বলতা আছে জামাতের উপর, শিবিরের উপরে। কারণ ওনাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা করার পিছনে সর্বোচ্চ যাদের ত্যাগ, সর্বোচ্চ যারা সবচেয়ে বেশি জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সেটা হলো জামাত। এখন জামাতকে ঠেকানোর জন্য এই পরিকল্পনা এঁটেছে র এখন
কয়েকদিন পর পর দেখবেন বাংলাদেশে বিভিন্ন ধরনের ছাত্র সংগঠনগুলোর ভিতরে দূরত্ব তৈরির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে তারা শুরু করেছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন নেতাকে হত্যা করা হয়েছে। পরিকল্পিত হত্যা হিসাবে আমরা দেখছি আগামী 27শে মে এবং 1 জুনকে সামনে রেখে এইভাবে ছাত্র দলের সাথে ছাত্র শিবিরকে যদি মাঠে নামিয়ে দেওয়া যায়, যেরকমটা এনসিপির সাথে মাঠে অলরেডি তারা নামিয়ে দেওয়ার 50% এগিয়ে এসেছে। মাহফুজ আলমকে যারা পক্ষ নিচ্ছেন মাহফুজ আলমের, তারা অনেকেই না বুঝে এবং বুঝে দুটেই আছে। কিছু কিছু এনসিপি নেতা না বুঝেই মাহফুজের পক্ষ নিচ্ছেন, কিন্তু মাহফুজ যে তার মাথা বিক্রি করে দিয়েছেন রর কাছে, মাহফুজ যে মাথা বিক্রি করে দিয়েছেন ডক্টর আসিফ নজরুলের কাছে, সেই বিষয়টা অনেকেই বাহির থেকে এনসিপি নেতারা বুঝতেছেন না। কারণ এরা অনেকটা তরুণ, কম বয়সের, এরা এতটুকু রাজনৈতিক প্রজ্ঞা বা রাজনৈতিক কূটচাল, বিশেষ করে সাউথ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে রাজনীতি হয় কুরাজনীতি, সুরাজনীতি কম হয়, সুরাজনীতিবিদ কম থাকেন। একমাত্র সুরাজনীতিবিদ এসেছেন আমাদের ভাগ্যে সরকার পরিচালনায় জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি রাজনীতিবিদ না কিন্তু রাজনীতিবিদদের বাবা। আমরা ইতিমধ্যে উনার যে কার্যক্রম দেখছি, দেশের উন্নয়নের ক্ষেত্রে যে জোয়ার বয়ে আসছে, এই জোয়ার অনেকেই সহ্য করতে পারছেন না। আজকের যে গুড নিউজটি উনি দিয়েছেন বা ওনার প্রতিনিধি দিয়েছেন ভোলা সফর করে, আমরা দেখলাম যে ভোলা থেকে বরিশাল 21 কিলোমিটারের চাইতে বেশি লম্বা ব্রিজটি হবে বাংলাদেশে নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচাইতে বড় ব্রিজ, যেটা পদ্মা সেতুর চাইতে ডাবল লম্বার দিক থেকে পদ্মা সেতুর চাইতে ডাবল 4 লেনে সেই ব্রিজটা হবে। আর এই ব্রিজটার খরচ পড়বে পদ্মা সেতুর চাইতে প্রায় অর্ধেক। পদ্মা সেতুর ডাবল লম্বা, কিন্তু খরচ পড়বে পদ্মা সেতুর চাইতে অর্ধেক। জাপান এখানে এগিয়ে আসছে বলে আমরা জানতে পারছি। যদি জাপানের সহায়তা এই বৃষ্টি হয়, তাহলে ভোলাবাসীর জন্য নতুন স্বপ্ন দেখা শুরু করছেন। আর এই নতুন স্বপ্ন কে দেখিয়েছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়েছেন। প্রায় 22 লক্ষ মানুষ ভোলাতে বসবাস করে, তারা তাদের প্রাণের ভালোবাসা, প্রাণের দোয়া, ভোলাবাসী নয়, পুরা বরিশাল বিভাগটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে। আর এই ইউনূস যেদিকে যাবে, ভোটের পাল্লাও কিন্তু সেদিকে যাবে। এখন জামাত যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা দিয়ে তারা নির্বাচনে যায়, বা তারা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই তারা রাষ্ট্রপতি হিসাবে রেখে দিবেন, মাথার উপরে রেখে দিবেন, রাষ্ট্রের গার্জিয়ান হিসাবে রেখে দিবেন, এই কথা যদি জামাত ঘোষণা দেয়, তখন অন্যান্য দলের রাজনৈতিক অবস্থা কি হবে ইতিমধ্যে আপনারা হালকা পাতলা টের পাচ্ছেন। একটি বিষয় অন্তত কোটি কোটি মানুষের চোখ দুজন মানুষের প্রতি, একজন আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, আর একজন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মানুষের মনে নানান ধরনের গুঞ্জন, মুখে মুখে নানান ধরনের গুজব, নানান ধরনের প্রশ্ন, ফিসফিসানি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি হতে যাচ্ছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি করতে যাচ্ছেন, অথবা তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। এবং সাম্প্রতিক সময় অর্থাৎ গত 3 দিন ধরে এই গুঞ্জনটি প্রকট আকারে ধারণ করেছে। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার এখনই এরকম একটি সিদ্ধান্ত নিবে, মানুষের ধারণার বাইরে ছিল। যখন এই ঘটনাটা ঘটলো, তারপর থেকেই এই দুই ব্যক্তি সম্পর্কে নানান ধরনের গুঞ্জন। তো 3 দিন আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বঙ্গভবনে গিয়েছিলেন, এটা সত্য কথা। এটিকে কেন্দ্র করে একটি পক্ষ বলার চেষ্টা করছেন তিনি সামরিক কূ ঘটানোর জন্য সেনা সমাবেশ ঘটিয়েছিলেন বঙ্গভবনে। কারা এই বিষয়টি বলছেন? যারা সেনাপ্রধানকে যে কোনো হোক চাকরিচ্যুত করাতে চান। সেনাপ্রধান শেখ হাসিনা নিয়োগকৃত, তাকে দিয়ে বিশ্বাস নেই, তিনি যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন, তাই এখনই সময় তাকে বরখাস্ত করার। তারা বলছেন যে জেনারেল ওয়াকার সামরিক কূ ঘটানোর জন্য এই কাজটি করেছেন। তবে সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তাদের প্রবল আপত্তির মুখে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। আরেকটি পক্ষে বলছেন যে তাকে বরখাস্ত করার যাবতীয় কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছিল, সেভাবে সরকারের প্রস্তুতি ছিল। প্রস্তুতির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটি চিঠি নাকি রাষ্ট্রপতি দপ্তরে গেছে, যেটা সেনাপ্রধানকে চাকরিচ্যুত করার জন্য, এবং সেখানে রাষ্ট্রপতি যাতে স্বাক্ষর করা হয়। এই কথা শুনে, এটি পুরোনো কথা, তারপরেও আমি একটু মেলানোর জন্য তাদের সামনে তুলে ধরছি বিষয়টা আসলে কি। তো এই বিষয়টি যখন সেনাপ্রধান জানতে পারলেন, তার পক্ষ হয়ে বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান সহ 10th ডিভিশনের জিওসি সহ আরো কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এটি ঠেকানোর জন্য বঙ্গভবনে যান, এবং একটা সময় সেনাপ্রধান নিজেই তাদের সঙ্গে যুক্ত হন। তারা সেখানে উপস্থিত হয়ে
রাষ্ট্রপতিকে কনভিন্স করেছেন যাতে ওই চিঠিতে স্বাক্ষর করা না হয়, এবং তারা সেটি সফল হয়েছেন। অর্থাৎ এই দুই ঘটনার যেটিই হোক, কিছু একটা ঘটেছে, এটা নিশ্চিত, এবং কিছু একটা যে ঘটবে, কিছু একটা ঘটতে চলেছে, এটা মানুষ দীর্ঘদিন ধরে আশঙ্কার মধ্যে রয়েছেন। এখন বিষয় হচ্ছে কি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত, এটা আমরা সবাই জানি। তাই সরকারের সব পক্ষের থেকে তাকে সন্দেহের দৃষ্টিতে রাখা হয়েছে। খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক একটি বিষয়, এবং যার কারণে সরকারের আশীর্বাদ পুষ্ট যে রাজনৈতিক দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, তার নেতারা অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, আমরা তো প্রকাশ্য দেখলাম যে বঙ্গভবন ঘেরাও করা হলো তার অপসারণের জন্য। পরবর্তীতে বিএনপির প্রবল আপত্তির মুখে সেই বিষয়টি ঠেকানো গেছে, কিন্তু পুরোপুরি যে তিনি নিশ্চিন্ত অবস্থা আছেন, নিশ্চিত তা নয়। আর সেনাপ্রধান করেছেন উভয় সংকটে, এটিও পুরনো কথা। আওয়ামী লীগের একটি বড় অংশ 80% নেতা মনে করেন যে তিনি বিট্রে করেছেন শেখ হাসিনার সঙ্গে, এবং তিনি এই সরকারের হয়ে কাজ করছেন। অর্থাৎ আওয়ামী লীগের একটি বড় অংশের চোখে যেমন তিনি চক্ষুশূল, ঠিক একইভাবে আবার সরকারের মধ্যকার একটি প্রভাবশালী বড় অংশের সন্দেহের মধ্যে সেনাপ্রধান যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারেন যে কোনো সময়। দর্শক, গত রাতে উপদেষ্টা মাহফুজ আলমের উপরে যে বোতলকাণ্ড করা হলো, তারপরে সেটা নিয়েই পুরো দেশ অস্থির। সেটা নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে অনেক কথাই হচ্ছে। অনেকে ট্রল করছেন, এবং সেই ট্রল সীমাহীন পর্যায়ে চলে গেছে আজকে এসে। আজকেও জগন্নাথের শিক্ষার্থীরা সারা দিন আন্দোলনে, এখন পর্যন্ত আন্দোলনে, যখন এই ভিডিওটা করছি তারা জায়গা ছাড়বে না, গতকালকেই তারা ঘোষণা দিয়েছিলেন। অন্যদিকে উপদেষ্টা মাহফুজ আলম গতকাল স্পষ্ট রাতেই বলেছিলেন যে এই চলো যমুনা মুভমেন্ট, এই ধরনের মুভমেন্ট আর তিনি হতে দেবেন না। সেটা তার কথা নাকি সরকারের কথা সেটা অবশ্য ক্লিয়ার করেননি, কিন্তু তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন চলো যমুনায় চলো, যমুনার সামনে যে বসে পড়া, যমুনা অ্যাটাক করা, এই ধরনের কর্মসূচি তিনি আর হতে দেবেন না। আর সেটা যদি হয় তাহলে এক ধরনের ভালোই, কিন্তু মাহফুজের উপরে যে বোতল হামলা করা হলো সেটা নিয়ে যেমন সমালোচনা হচ্ছে, তেমনি এর প্রেক্ষাপট কিভাবে তৈরি হলো সেটা নিয়েও অনেকে আলোচনা করছেন। এদিকে সাংবাদিক জুলকারনায়ন শাহের মাহফুজ আবদুল্লাহ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝে হয়ে যাওয়া বাগ বিতণ্ডার একটা অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছেন। সেই অডিও ক্লিপ ফাঁস হয়েছে। অডিও ক্লিপে অনেক তথ্য রয়েছে, যে তথ্যগুলো অনেকটা মানে মানবিক দিক বিবেচনা করলেও সেটা মাহফুজ আবদুল্লাহর বিপক্ষে চলে যায়। কি হলো, কি হচ্ছে এখন পর্যন্ত সেই বোতল নিয়ে মিছিল, বোতল নিয়ে মিম, বোতল নিয়ে নাটক, এত কিছু কেন হচ্ছে? কেন মাহফুজ আবদুল্লাহ কিংবা মাহফুজ আলমকেই আক্রমণ করা হচ্ছে বারবার? পেছনের কারণ কি, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। উপদেষ্টা মাহফুজ আলমের কথা, গত রাতে তার মাথায় বোতল মারা হয়েছে, সেই খবর তো আমরা সবাই জানি। এরপরে ব্যাপারটা ভাইরাল হয়েছে, সেটা নিয়েই আলোচনা। সেই কাণ্ডের পরে মাহফুজ আলম একাধিক জায়গায় কথা বলেছেন, এবং সেই কথাবার্তার এক পর্যায়ে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গেও আলাপচারিতা করেছেন। সেই আলাপচারিতায় মাহফুজ আলম অনেকটা শাউট করেছেন। তিনি শিক্ষকদের, এই শিক্ষকরাও এর সঙ্গে জড়িত, যে ছাত্ররা এর সঙ্গে জড়িত তাদেরকে তিনি চেনেন, এটা বলেছেন। শিক্ষকদের দায়িত্ব দিয়েছেন এদেরকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার, তাদেরকে বহিষ্কার করা, তাদেরকে আলাদা করে দেওয়ার, নতুবা এই ব্যাপারটা তিনিই দেখবেন। এবং এটাও বলেছেন যে সরকার এবং প্রশাসনকে যেন শিক্ষকরা সহযোগিতা করে, সরকার এবং প্রশাসন ব্যবস্থা নিলে শিক্ষক যেন এর বিপক্ষে চলে না যায়, এরকম কথা বলেছেন। শিক্ষকরা তাকে অনুরোধ করার পরেও তিনি বলেছেন আমি আপনাদের কোনো কথা শুনবো না স্যার। বাকবিতণ্ডা করেছেন, শিক্ষকদের সঙ্গে উচ্চস্বরে কথা বলেছেন, এবং সেটা সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ন শাহের। এই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরে আরও বেশি সমালোচিত হচ্ছেন মাহফুজ আলম, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এবং এর বাইরেও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন যে কেন তার বিরুদ্ধে ছাত্র সমাজ খেপল, এই অডিও ক্লিপই সেটা প্রমাণ করে। তিনি এটাও বলেছেন যে তার উপরে যেভাবে হামলা হয়েছে সেটাই, সেই আচরণই প্রমাণ করে যে তাদের বিরুদ্ধে পুলিশ যে হামলা করেছে, পুলিশ যে আচরণ করেছে সেই আচরণটা ঠিক ছিল, সেই আচরণের জাস্টিফাই করেছেন তিনি। অর্থাৎ জগন্নাথের ছাত্রছাত্রী শিক্ষকদের পুলিশের যে আক্রমণ, পুলিশ দ্বারা যে আক্রমণ, সেই আক্রমণটাকে জাস্টিফাই করেছেন মাহফুজ আবদুল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে
ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।